প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের আলোচনা আলোর প্রতিফলন, লেকচার 3। তো আজকের আলোচ্য বিষয়ে আমি গত ক্লাসের সঙ্গে মিলিয়ে যেটি আলোচনা করব সেটি হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে এবং যেগুলো জানা অবশ্যই কর্তব্য, এবং আমরা সেই বিষয়গুলো আজকে জানব। তার মধ্যে যেগুলো আছে দেখো, আমি পার্শ্বে সাইড নোট লিখেছি। সেক্ষেত্রে যে কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন আছে, যেমন মেরু কী, বক্রতার কেন্দ্র কী, বক্রতার ব্যাসার্ধ কী, প্রধান অক্ষ কী, গৌণ অক্ষ কী, প্রধান ফোকাস কী, ফোকাস দূরত্ব কী, গৌণ ফোকাস এবং ফোকাস তল। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা আশা করছি অবশ্যই মনোযোগী হবে। তো শুরুতেই দেখা যাক যে আসলে গোলীয় দর্পণকে আমরা আগে গত লেকচারে আমরা কি জেনেছিলাম গোলীয় দর্পণ সম্পর্কে। গোলীয় দর্পণ হলো একটা গোলকের অংশবিশেষ দর্পণ, একটা গোলকের অংশবিশেষ দর্পণ। তো গোলক সম্পর্কে আমাদের ধারণা কি, যে বেসিক যে আইডিয়া সেটা হলো যে যদি এটা একটা গোলক হয়, যদি আমরা বলি এটা একটা গোলক, তাহলে এই গোলকের কি আছে বলো তো? এই গোলকের একটা কেন্দ্র আছে। এই গোলকের কি আছে? একটা কেন্দ্র আছে। তাহলে যদি এটা একটা গোলক হয়, তাহলে এই গোলকের একটা কি থাকবে? কেন্দ্র থাকবে। তাহলে এটা হলো একটা গোলক, এই গোলকের কেন্দ্রকে আমি ধরে নিলাম এটা ও বিন্দু হলো গোলকের কেন্দ্র। তাহলে এই গোলকের একটা ব্যাসার্ধ আছে নিশ্চয়ই, তাহলে এইটাকে আমরা বলছি কি? গোলকের ব্যাসার্ধ। তাহলে ও হলো গোলকের কেন্দ্র। ও থেকে আমি যদি বলি এটা পি বিন্দু, তাহলে ওপি হলো কি বলতো? গোলকের ব্যাসার্ধ। তাহলে ওকে আমরা বলছি গোলকের কেন্দ্র, কেন্দ্র। আর পি হলো কি বলতো? সাধারণত ও থেকে পি, ও থেকে পি, এইটাকে, এই রেখাটাকে আমরা বলছি ও থেকে পি, এটা হলো গোলকের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে নর্মালি কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর ইকুয়াল টু কি বলতো? ব্যাসার্ধ। আর হলো ব্যাসার্ধ। তাহলে মোটামুটি এই যে দেখো, এই গোলকটার ক্ষেত্রে এই অংশটা কি? একটা কার্ভ, একটা বক্রতল, তাই না? এটা বক্রতল প্রত্যেকটা ক্ষেত্রে। এটা হলো কি? কোন ধরনের তল? এটা বক্রতল। তাহলে বক্রতল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই গোলীয় দর্পণের যে ডেফিনেশনগুলো আমরা দিতে যাব, যে বিষয়গুলোর, সেই বিষয়গুলো এই সংশ্লিষ্ট হবে। অর্থাৎ গোলকের কেন্দ্র, গোলকের ব্যাসার্ধ, এই বিষয়গুলোর সঙ্গে মিল রেখে আমরা এই ডেফিনেশনগুলো দেব। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। জানা আছে দর্পণ কয় ধরনের বলো তো? আমরা জেনেছিলাম একটা হলো উত্তল, আর একটা কি? অবতল। একটা কি জেনেছিলাম বলো তো? উত্তল দর্পণ, উত্তল দর্পণ। আর একটা জেনেছিলাম অবতল দর্পণ, অবতল দর্পণ। তাহলে এই উভয় দর্পণই কোথায় থেকে আমরা পেয়েছি বলো তো? একটা গোলক থেকে পেয়েছি, তাই না? তো এক নম্বর বিষয় সেটা হলো মেরু বা পোল। অর্থাৎ একটা গোলীয় দর্পণ যদি হয়, তাহলে এই গোলীয় দর্পণের মেরু কোনটা বা পোল কোনটা, আমরা সেটা দেখব। তো শুরুতেই আগে দেখো, উত্তল দর্পণ নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এটা যদি একটা গোলকের অংশ বিশেষ হয়, একটা গোলকের একটা কার্ভেচার নিয়েছি, একটা বক্রতল নিয়েছি, তো এটা যদি উত্তল দর্পণ হয়, তাহলে উত্তল দর্পণের শর্ত কি? অবতল পৃষ্ঠে পাড়া লাগাতে হবে। ঠিক আছে? অবতল পৃষ্ঠে পাড়া লাগাতে হবে। তো সাধারণত যদি গোলক আমরা বিবেচনা করি, এই গোলকের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব কী বলতো? সমান। গোলকের কেন্দ্র থেকে এর যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথ যদি বিবেচনা করি, এই সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কী হয় বলতো? সমান হয়। যদি সমান হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে, এইটা যদি একটা দর্পণ আমরা কল্পনা করি, যে এটা এম এম প্রাইম, আমি বললাম এটা একটা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের সবচেয়ে উঁচু বিন্দুটা কোনটা বলো তো? সবচেয়ে উঁচু বিন্দু হলো, ধরো এই বিন্দুটা সবচেয়ে উঁচু বিন্দু। তাহলে সবচেয়ে উঁচু যেই বিন্দুটা দর্পণের, সেই বিন্দুটা হলো আসলে মেরু। ঠিক আছে?
তাহলে দর্পণের সবচেয়ে কি উঁচু বিন্দু যেটা, সেটাকে আমরা বলবো কি দর্পণের মেরু বলবো। তাহলে আমরা যদি মেরুর ডেফিনেশন দেই তাহলে বলবো গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মেরু, মেরু বা ইংরেজিতে এটাকে বলে পোল। তাহলে লিখবা গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে দর্পণের কি বলে বলে তো মেরু বলে। এটা হলো মেরু। এখন আমাদের মনে রাখতে হবে যে উঁচু পৃষ্ঠ যদি হয় তাহলে আমরা সেটাকে ধরবো কি উত্তল দর্পণের জন্য। তাহলে উত্তল দর্পণের জন্য মেরু হবে কি উঁচু পৃষ্ঠ, ঠিক আছে, উঁচু পৃষ্ঠ। উত্তল দর্পণের জন্য মেরু হবে উঁচু পৃষ্ঠ, ঠিক আছে। আর যদি অবতল দর্পণ হয় অর্থাৎ অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের জন্য কি অবতল পৃষ্ঠ যদি কি হিসেবে কাজ করে বলো তো দর্পণ হিসেবে কাজ করে, তাহলে সেটাকে বলছি আমরা অবতল দর্পণ। তাহলে এই অবতল দর্পণেরও মধ্যবিন্দু আছে, তাহলে এইটাই যদি অবতল দর্পণের মধ্যবিন্দু হয় তাহলে এই মধ্যবিন্দুটাই কি দর্পণের মেরু। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা হলো নিচু অংশ, নিচু পৃষ্ঠ। এই নিচু পৃষ্ঠটাকে আমরা বলছি হলো কি বলতো মেরু। তাহলে অবশ্যই মধ্যবিন্দু, কিন্তু সেটা হবে কি উঁচু পৃষ্ঠ অথবা নিচু পৃষ্ঠ। যদি উত্তল হয় তাহলে উঁচু পৃষ্ঠ, আর যদি অবতল হয় তাহলে কি হবে নিচু পৃষ্ঠ। এটা মেরু হিসেবে কাজ করবে। তাহলে আমরা কি বলছি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে। ওকে, সেকেন্ড অপশনে যাও, বক্রতার কেন্দ্র। সেকেন্ড অপশন কি দর্পণের বক্রতার কেন্দ্র। তাহলে আমাদের একটা বিষয় একটু জানা থাকা দরকার যে বক্রতার কেন্দ্র বলতে আমরা কি বুঝবো। সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতার কেন্দ্র। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ হবে তার কেন্দ্রকেই আমরা কি বলবো বক্রতার কেন্দ্র। যেমন এটা যদি একটা গোলক হয় তাহলে এই গোলকের যে কেন্দ্র, আমি যদি এখান থেকে এই অংশটাকে আমি কি ধরে নিই বলো তো, এই অংশটাকে আমি ধরে নিচ্ছি যে এটা একটা দর্পণ। অর্থাৎ এই অংশটাকে আমি যদি কেটে নিই, এই অংশটাকে আমি টোটাল কেটে নিলাম, তাহলে কেটে নিলে কি হবে এই অংশটা একটা দর্পণ হিসেবে কাজ করবে। তাহলে এই গোলকের জন্য আমি সিঙ্গেলভাবে যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে এই গোলকের যে কেন্দ্র এটা হলো সি দ্বারা প্রকাশ করা হয়, সি। তো এই গোলকের যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে আমরা কি বলছি বলতো বক্রতার কেন্দ্র। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ তার কেন্দ্রকে আমরা কি বলছি বক্রতার কেন্দ্র। সাধারণত এই সি দ্বারা বক্রতার কেন্দ্রকে নির্দেশ করা হয়, ঠিক আছে। তাহলে বক্রতার কেন্দ্র কি বলতো সি, তার মানে গোলকের কেন্দ্রটা হলো সি, এই জন্য আমরা কি বলছি বক্রতার কেন্দ্রটাও হবে কি বলতো সি। অর্থাৎ উত্তল এবং অবতল উভয় ক্ষেত্রেই কিন্তু এই সিটা কি ফিক্সড থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ কোনো গোলকের যে কেন্দ্র উত্তল বা অবতল দর্পণের জন্য সেই কেন্দ্রটাই কি তার জন্য প্রযোজ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বক্রতার কেন্দ্র কি। আচ্ছা, নেক্সটে যাও বক্রতার ব্যাসার্ধ। তাহলে এখান থেকে বক্রতার ব্যাসার্ধের ডেফিনেশনটাও আমরা দিতে পারি, ঠিক আছে। খুব সহজভাবে যদি আমরা বলি বক্রতার ব্যাসার্ধ কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ ঠিক তার ব্যাসার্ধটাই কী হবে বলতো বক্রতার ব্যাসার্ধ। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ
তার ব্যাসার্ধটাই কি হবে, বক্রতার ব্যাসার্ধ। তো আমরা এখানে যদি এইটা কি যদি আমি একটা গোলক বলি, ঠিক আছে, এটা মনে করো একটা গোলক, সাপোজ, হ্যাঁ এটা একটা গোলক। তো এই গোলকের ক্ষেত্রে দেখো এটা বক্রতার কেন্দ্র, এবং এই যে ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি এই গোলকের ব্যাসার্ধ। তাহলে এই গোলকের ব্যাসার্ধটাই আসলে কি হবে বলো তো, সেন্টার অফ কার্ভেচার অফ রেডিয়াস, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ। এটা হবে কি বলতো, বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ এই যে কার্ভ আছে, এই কার্ভেচারের যে রেডিয়াস হবে সেটাই হলো কি, বক্রতার ব্যাসার্ধ। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাই বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা খুব সহজেই যদি আমরা বলি যে এটার ব্যাসার্ধ কি, এটাই হলো তার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ কি আমরা বুঝতে পেরেছি। গোলকের ব্যাসার্ধই কী হবে বলো তো, বক্রতার ব্যাসার্ধ। এরপরে যাও প্রধান অক্ষ। প্রধান অক্ষটা কি আমরা সেটা একটু দেখব। এটা একটি অবতল দর্পণ। তো এই অবতল দর্পণের ধরে নাও যে এটা হলো সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতার কেন্দ্র। এটা ধরে নিলাম আমরা কি বলতো, বক্রতার কেন্দ্র হলো সি। আর এই যে কার্ভেচার বা একটা বক্রতল বা একটা দর্পণ এম প্রাইম, আমি যদি দর্পণটাকে ধরে নিই, এই দর্পণের একটা মেরু বিন্দু আছে। এই মেরু বিন্দুটা যদি এইটা হয়, এই মেরু বিন্দুকে আমরা ধরছি হলো পি। তাহলে সি এবং পি বিন্দুগামী যে রেখা বা যে সরল রেখা, সেটাকে বলছি আমরা হলো প্রধান অক্ষ। অর্থাৎ কোনো গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র ও মেরু বিন্দুগামী, কোনো গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র এবং মেরু বিন্দুগামী সরল রেখাকে বলছি আমরা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি সিপি, এই বক্রতার কেন্দ্রগামী যে সরল রেখা সেটা হলো সিপি, এটাই হবে কি তার প্রধান অক্ষ। অবশ্যই আর একটা বিষয় মনে রাখতে হবে যে এই বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর যে যোগফল, এই যোগফলটা শুধু আসলে প্রধান অক্ষের ক্ষেত্রে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। ঠিক আছে, এর বাহিরেও এক্সটেনশন যে অংশটুকু থাকবে সেটাও আসলে কি হিসেবে কাজ করবে বলতো, প্রধান অক্ষ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু এবং মেরুবিন্দুর বাহিরে যে সরলরেখা যেটা বিবেচনা করা হবে সেটাই হবে প্রধান অক্ষ। তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে প্রধান অক্ষ অবশ্যই বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুগামী হবে। যদি মেরুবিন্দুগামী না হয়, শুধু বক্রতার কেন্দ্রগামী হয়, তাহলে কিন্তু প্রধান অক্ষ হবে না। তাহলে প্রধান অক্ষের শর্ত হলো বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুগামী হবে। এই জন্য এই রেখাটা এটাই হবে আসলে কি বলতো, প্রধান অক্ষ। যদি কখনো দেখা যায় এর পাশাপাশি আর একটা ডেফিনেশন আসতে পারে, সেটা হলো গৌণ অক্ষ। আসলে গৌণ অক্ষটা কি, দেখো গৌণ অক্ষ যদি দেখা যায় বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু দিয়ে কোনো রেখা আমরা যদি কল্পনা করি, তাহলে কিন্তু সেটা কি হবে, গৌণ অক্ষ হবে। ঠিক আছে, দেখো এখানে এই রেখাটা সবুজ কালার দিয়ে আমি লিখছি, যে এই রেখাটা দেখা যাচ্ছে বক্রতার কেন্দ্র এবং মেরু ছাড়া অন্য যে কোনো বিন্দু দিয়ে গমন করবে। দর্পণের অন্য যে কোনো বিন্দু দিয়ে যদি গমন করে মেরু বিন্দু ছাড়া, তাহলে সেটাই হবে কি বলতো, গৌণ অক্ষ। এরকম অসংখ্য গৌণ অক্ষ আমরা দেখাতে পারি। ঠিক আছে, এরকম অসংখ্য গৌণ অক্ষ আমরা দেখাতে পারি। তাহলে গৌণ অক্ষগুলো আমি সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে গৌণ অক্ষের শর্ত কী, গৌণ অক্ষ তখনই হবে যখন বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু ছাড়া দর্পণের অন্য যে কোনো বিন্দুগামী হবে, তখন সেটা হবে গৌণ অক্ষ। তো এই যেমন আমি এটাকে ধরলাম C1, C2, C3, C4। তাহলে এই যে C1, C2, C3, C4, এগুলো সবগুলো বিন্দু হবে কি বলতো, এগুলো সবগুলো হবে গৌণ অক্ষ। কী হবে বলতো, গৌণ অক্ষ।
অক্ষ, সেকেন্ডারি অ্যাক্সিস ইংরেজিতে আমরা বলছি। আর প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা হবে? সিপি, সিপি অথবা সি এক্স, আমরা এটাকে এক্স একটা বিন্দু ধরে নিলাম, সিএক্স, সিএক্স, সিপি বা সিএক্স, এটা হবে কি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। ঠিক আছে, তাহলে এটা উত্তল দর্পণের জন্যও হবে, অবতল দর্পণের জন্যও সেম বিষয়। আমরা উত্তল এবং অবতল উভয় ক্ষেত্রেই প্রধান অক্ষ এবং গৌণ অক্ষ এই একই ডেফিনেশন দেব। আচ্ছা, এরপরে দেখো প্রধান ফোকাস বলে একটি কথা আছে। কি আছে বলো তো? প্রধান ফোকাস বলে একটি কথা আছে। প্রধান ফোকাসটা আসলে কি? তো আমরা জানি কি, দর্পণে যদি আলো পড়ে তাহলে সেই আলোটা কি হয় বলো তো? রিফ্লেক্টেড হয়। দর্পণে যদি আলো পড়ে সেই আলোটা কি হবে? রিফ্লেক্টেড হবে। রিফ্লেক্টেড হবে মানে কি? ফিরে আসবে। তো আমরা একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা একটা অবতল দর্পণ বিবেচনা করি। তো অবতল দর্পণের জন্য প্রধান অক্ষ। তো আমরা এই জন্য একটা প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা বিবেচনা করি। এটা হলো বক্রতার কেন্দ্র হলো এটা সি, আর এটা হলো মেরু বিন্দু কি বলতো? পি। তো যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যদি আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে কিভাবে আপতিত হবে বলো তো? প্রধান অক্ষের সমান্তরালে। তো আমি একটা আলোক রশ্মি দেখাচ্ছি যেটা প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে আপতিত হচ্ছে। প্রধান অক্ষের সমান্তরালে দেখো, এটা প্রধান অক্ষ, এর সমান্তরালে একটা আলোক রশ্মিকে বিবেচনা করেছি। আবার আমি আর একটা আলোক রশ্মিকে ঠিক এখানে বিবেচনা করছি, এটাও কি বলতো? প্রধান অক্ষের সমান্তরালে। যদি প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি, এখানে আমরা জাস্ট একটা আলোক রশ্মি এখানে দেখাচ্ছি, একটা আলোক রশ্মি এখানে দেখাচ্ছি, এখানে অসংখ্য হাজার হাজার আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এরা প্রতিফলিত হবে। ঠিক আছে, কি প্রতিফলিত হবে? তো ধরো এখানে যে আলোক রশ্মিগুলো সমান্তরালে আপতিত হলো তারা এরকমভাবে ধরো প্রতিফলিত হচ্ছে, এরকমভাবে প্রতিফলিত হলো। আবার এখান থেকে এটাও কি বলতো? এভাবে প্রতিফলিত হচ্ছে। তাহলে যদি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুলো আপতিত হয়, প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যদি কোনো বিন্দুতে মিলিত হয়, কি বলছি? আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে যদি দর্পণে আপতিত হয়, আপতনের পর এই প্রতিফলিত রশ্মিগুলো যদি প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে সেই বিন্দুকে বলবো আমরা প্রধান ফোকাস। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এই বিন্দুটা হলো সেই প্রধান ফোকাস, যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি। যাকে আমরা কী দ্বারা প্রকাশ করে থাকি? এফ দ্বারা। তাহলে কি দেখা যাচ্ছে? এখানে দর্পণে আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, ঠিক যে বিন্দুতে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুটা হলো আসলে ফোকাস বিন্দু। সেই বিন্দুটা কি? ফোকাস বিন্দু। এবং এটা কি আমরা বলছি হলো প্রধান ফোকাস বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে অবতল দর্পণে আলোক রশ্মি কী হয় বলতো? মিলিত হয়। এই জন্য অবতল দর্পণকে আমরা অভিসারী দর্পণও বলে থাকি। অবতল দর্পণকে আমরা কি বলবো বলতো? অভিসারী দর্পণ বলবো। অভিসার শব্দের অর্থ কি? মিলন। অভিসার অর্থ মিলন। তো এখানে এই দর্পণটা বা অবতল দর্পণটা আলোক রশ্মিগুলো একটা আলোর প্রতিফলিত যে রশ্মিগুলো হবে এই প্রতিফলিত রশ্মিগুলোকে কোনো একটা বিন্দুতে মিলিত করে। তাহলে এই বিন্দুটাই আসলে সেই বিন্দু, এই জন্য আলোক রশ্মিগুলোকে মিলিত করেছে, এবং মিলিত করেছে আবার সেটা কি? প্রধান অক্ষের ওপর। যখন আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের ওপর মিলিত হবে তখন সেই বিন্দুটা হলো প্রধান ফোকাস। কিন্তু প্রধান অক্ষ ছাড়া যদি কোনো বিন্দুতে মিলিত হয় সেটাকে কিন্তু আমরা কি বলতে পারবো না? প্রধান ফোকাস বলতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রধান ফোকাস হওয়ার শর্ত হলো প্রধান অক্ষের ওপরেই মিলিত হতে হবে, প্রধান অক্ষের বাইরে কোনো বিন্দুতে মিলিত হওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য এই বিন্দুটার নাম হলো কি বলতো? প্রধান ফোকাস। প্রধান ফোকাস। তো আমরা যদি এই প্রধান ফোকাসে এখানে যদি একটা লম্বভাবে একটা তল বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ফোকাস তল। ঠিক আছে, এই বিন্দুতে আমরা একটা কি বললাম বলতো? একটা লম্বভাবে একটি তলকে বিবেচনা যদি করি, একটা সারফেস বা একটা তল যদি বিবেচনা করি তাহলে সেটা হবে কি? ফোকাস তল। তাহলে প্রধান ফোকাস, ফোকাস তল, এই বিষয়টাও আমরা কি জানলাম। এখন বাকি আছে একটা বিষয়, সেটা হলো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্বটা কি?
আমরা কিন্তু বুঝতে পারছি ফোকাস থেকে প্রধান ফোকাস থেকে মেরুবিন্দু পর্যন্ত দর্পণের যে দূরত্ব সেটাকে আমরা বলবো হলো ফোকাস দূরত্ব। যেমন এই চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা হলো ফোকাস বিন্দু, এই বিন্দুটা কি ফোকাস বিন্দু, আর এটা হলো মেরুবিন্দু। এই ফোকাস থেকে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব, এবং এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে, স্মল এফ দ্বারা ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয়। তাহলে আমি আবার একবার চিত্রটা আমি এঁকে দেখাই, তাহলে ক্লিয়ার হবে একটু। এটা হলো সেই অবতল দর্পণ এম প্রাইম। তো এটা হলো ধরো বক্রতার কেন্দ্র সি, এটা হলো পি। তো এখানে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো। এবং প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে কি হচ্ছে বলতো? মিলিত হচ্ছে। এই রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, আবার এটাও কি বলতো? প্রতিফলিত রশ্মি। তাহলে এই প্রতিফলিত রশ্মিগুলো যেই বিন্দুতে মিলিত হলো সেটা হলো সেই ফোকাস বিন্দু। তাহলে এই ফোকাস বিন্দু এবং মেরু বিন্দু এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স, ফোকাস থেকে এই মেরুর যে মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটাকে বলছি আমরা ফোকাস দূরত্ব। এটাকে প্রকাশ করা হয় এফ দ্বারা। এটা হলো ফোকাস দূরত্ব, এটা হলো এফ। তাহলে ফোকাস দূরত্ব কী দ্বারা প্রকাশ করা হবে বলো তো? ফোকাস দূরত্ব এটাকে প্রকাশ করা হবে এফ দ্বারা। ঠিক আছে? তো অনুরূপভাবে এখানে আমরা দেখালাম কোন ধরনের দর্পণের ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মিগুলোকে মিলিত করলো, এই জন্য এই অবতল দর্পণকে আমরা বলছি অভিসারী দর্পণ। যদি অবতল দর্পণ না হয়ে যদি তোমার কি হয় বলো তো? উত্তল দর্পণ হয়, তাহলে সেক্ষেত্রে কীরকম ঘটনা ঘটবে? একটু চিত্রটা দেখো। যদি এটা উত্তল দর্পণ হয়, সাপোজ এটা কোন ধরনের দর্পণ বলো তো? এটা হলো উত্তল দর্পণ। তো আমরা কি শিখেছিলাম? এটা হলো সি, এটা হলো কি বলতো? পি। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে এই অংশটাও কিন্তু এক্সটেন্ডেড যে অংশ, এটাও কিন্তু প্রধান অক্ষ হিসেবে কাজ করে। তাহলে প্রধান অক্ষের ওপর আলোক রশ্মি যদি আপতিত হয়, তাহলে তুমি কি জানো? দেখো, এই যে প্রধান অক্ষের ওপর আলোক রশ্মি আপতিত হলো। আপতিত হলে কি হবে বলো তো? এরকম রিফ্লেক্টেড হয়ে যাবে। আবার আরেকটা আলোক রশ্মি এরকম আপতিত হলো, সেটাও কি হয়ে যাবে বলো তো? এরকম রিফ্লেক্টেড হয়ে যাবে। এখন এই রিফ্লেক্টেড রেগুলোকে আমরা ঠিক আগের নিয়মে যদি পশ্চাৎ দিকে যদি বর্ধিত করি, তাহলে এই রেগুলোকে যদি পেছনের দিকে বর্ধিত করি, আবারও ঠিক এই একই কেস হয়ে গেছে। যাই হোক, পেছনের দিকে যদি এই রেগুলোকে বর্ধিত করি, তাহলে দেখা যাবে প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে আমরা যদি দেখি, তো প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে কি আসছে বলে মনে হবে। আমরা যদি এখানে একটা চোখ দেই, ঠিক আছে, আমরা চোখ দিয়ে যদি দেখি, তাহলে কি দেখা যাবে বলো তো? মনে হবে যে এই বিন্দু থেকে আলোক রশ্মিগুলো আসছে। বা তুমি যদি এখানে একটা চোখ দাও, তাহলে চোখ দিলে তোমার কি মনে হবে? যে মনে হবে যে আলোক রশ্মিগুলো কোথায় থেকে আসছে বলো তো? এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের মধ্যে পার্থক্য কি? অবতল দর্পণে আলোক রশ্মিগুলোকে কী করে বলো তো? মিলিত করে। আর অবতল দর্পণে আলোক রশ্মিগুলোকে ছড়িয়ে দেয় উত্তল দর্পণ। তাহলে এখানে দেখো আলোক রশ্মিগুলো এরকম ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে চোখ দিয়ে যদি দেখি, তাহলে দেখা যাবে এই বিন্দু থেকে আলোক রশ্মিগুলো বের হয়ে আসতেছে, সেটা মনে হবে। আর এই বিন্দুটাই হলো আসলে কি বলতো? ফোকাস বিন্দু। এটাকে আমরা বলছি হলো ফোকাস বিন্দু, যেটাকে বলছি এফ। এবং এই এফ থেকে পি বিন্দুর যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি হলো ফোকাস দূরত্ব। সেটাকে কি বলছি বলতো? ফোকাস দূরত্ব। তাহলে উভয় ক্ষেত্রেই, উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রে আমরা কি পাবো? ফোকাস দূরত্ব পাবো। ঠিক আছে? তবে আমাদের মনে রাখতে হবে যে এই অবতল দর্পণে যে ঘটনাটা ঘটতেছে, এটা হলো অবাস্তব দূরত্ব। এটা কোন ধরনের দূরত্ব বলো তো? এই ডিস্টেন্সটা, এটা কি অবাস্তব ডিস্টেন্স। এফটা হলো এখানে অবাস্তব, কারণ এই যে বিপরীত দিকে আমরা বর্ধিত করছি, প্রকৃতপক্ষেই আসলে প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু মিলিত হয়নি। হ্যাঁ, এই জন্য বিপরীত দিকে বর্ধিত করেছে। এই বর্ধিত অংশের জন্য এটা ঘটনাটা কি ঘটতেছে এখানে? অবাস্তব। হ্যাঁ, অবাস্তব দর্পণের পিছনে হচ্ছে। আর দর্পণের পিছনে যে কোনো কিছু ঘটা মানে কি অবাস্তব ঘটনা। আমরা সমতল দর্পণে দেখে আসছি বিষয়টা, এই জন্য এখানে এটা অবাস্তব দূরত্ব। তো আমরা পড়ব চিহ্নের প্রথা কিছু আছে, কনভেনশন আছে। এই কনভেনশন অনুসারে এই সকল অবাস্তব দূরত্বকে আমরা নেগেটিভ ধরে থাকি। সকল অবাস্তব দূরত্ব হবে
নেগেটিভ। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো প্রয়োজন হবে। অবাস্তব দূরত্ব নেগেটিভ হবে, আর একটু আগে অবতল দর্পণে যেটা আমরা দেখেছিলাম সেটা হলো বাস্তব দূরত্ব, আর এই বাস্তব দূরত্ব হবে কী বলতো, পজিটিভ। অর্থাৎ এফ এর মান পজিটিভ হতে পারে, অথবা কখনো এফ এর মানটাকে আমরা ধরে নিতে পারি কি না, নেগেটিভ। সুতরাং মোটামুটি এই চ্যাপ্টারে দর্পণ সংশ্লিষ্ট যে ডেফিনেশনগুলো আছে, গোলীয় দর্পণ সংশ্লিষ্ট, এই গোলীয় দর্পণ সংশ্লিষ্ট যে ডেফিনেশন, এইগুলো ডেফিনেশনগুলো তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। অপেক্ষায় থাকো পরবর্তী